সমাজের বিত্তশালী লোকদের চাইতে গরিব লোকেরা, দিন আনে দিন খায় লোকেরা, রক্ত পানি করে ঘাম জড়ানো লোকেরা, ওই সম্পদশালী লোক ইমানদার হওয়া সত্ত্বেও তার 500 বছর আগে এই লোকগুলা আল্লাহর জান্নাতে প্রবেশ করে। বিশাল সৌভাগ্যের ব্যাপার। আমি সব সময় বলি, সমাজে চলতে গিয়ে দুই শ্রেণীর মানুষের সাথে যখন মিশার সুযোগ পাই, সানন্দে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এক শ্রেণী হচ্ছে শিশু, তারা নিষ্পাপ। ওদের সাথে হাত মিলালে মনে হয় যেন গুনাহ ঝরছে। আরেক শ্রেণীর মানুষ যারা ঘাম জড়িয়ে হালাল রুজি করে, তারা। আমিও দেখেছি আমার অনেক বন্ধু বান্ধব যাদের সাথে সমাজে চলেছি, তারা কোনো শ্রমিক বন্ধুর সাথে হাত মিলাইলে পরে আবার রুমাল দিয়ে এটা মুছে নেয়, ওই ঘামের গন্ধ যেন তার হাতে লেগে না থাকে। আমার ফিলিংস অন্য। আমি কোথাও গিয়ে যদি কোনো শ্রমিকদের পাই, 2-4 জন হলে একটু ঝাপটে ধরার চেষ্টা করি। আমি তাদের সাথে চেষ্টা করি একটু বুকটা মোয়ানাকা করার, মেলানো। আমি প্রত্যাশা করি তার এক ফোঁটা গাম হলেও যেন আমার গায়ে লাগে, কারণ ওই গামটা হলো হালাল রুজির ঘাম। আমার কাছে ওইটা ঘামের দুর্গন্ধ নয়, আমার কাছে এটা আতরের সমান। আজকে আমাদের সমাজে মালিক শ্রমিক সংজ্ঞা বিভিন্ন জায়গায় আমরা দেখি, এটা হওয়া উচিত নয়। মালিক পক্ষ উদ্যোগ নিয়েছে বলেই আমার কর্মসংস্থান তৈরি হয়েছে, আবার আমি আছি বলেই মালিক পক্ষের কলকারখানার চাকা ঘুরি। সুতরাং একজন আরেকজনের আমরা সম্পূরক, পরিপূরক। আমরা কোলিশনে যেতে পারি না, আমরা কোঅর্ডিনেশনে যেতে পারি। আমি মালিক পক্ষকে যখন একা পাই তখন বলি যে মেহরবানি করে আপনার এখানে নারী পুরুষ যারা কাজ করে তাদেরকে নিজের সন্তানের মতো দেখুন। সন্তানের মতো দেখলে একটু আদর, একটু ভালোবাসা থাকবে। একটু ভুল করলে এটা ইগনোর করতে পারবেন। কিন্তু আপনি যদি শ্রমিকের মতো দেখেন, তাইলে সামান্য ভুল ত্রুটি বিচ্যুতিও আপনি ক্ষমা করতে চাইবেন না। তখন আপনি কঠোর হবেন। আপনি যখন কঠোর হবেন, আপনার সহকর্মী তখন মনে মনে ভাববে আমার সর্বসত্তা যোগ্যতা উজাড় করে আমি দিয়েই যাচ্ছি, কিন্তু মানুষ হিসাবে তার কাছে তো আমার কোনো মূল্যায়ন নেই, আমার জন্য শ্রদ্ধা ভালোবাসার একটু জায়গা নেই। কিন্তু সে যখন দেখবে উল্টা দিকে যে আপনি ঠিকই সন্তানের মতো আদর করেন, ভুল করলেও মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন আমি তোমার কাছে এটা আশা করি, তোমার জন্য দোয়া থাকলো, আপনার শাসনের জন্য এনাফ ইজ এনাফ। আপনি গালি দিয়ে, ধমক দিয়ে, পুলিশে ধরিয়ে দিয়ে, চাবুক মেরে আপনি শাসন করে কোনো বেনিফিট পাবেন না। আপনি আদরের সাথে একটু শাসন জড়াই দেন, দ্যাট উইল বি বেস্ট অ্যাডমিনিস্ট্রেশন। আপনি সেটা। আবার যখন শ্রমিক ভাইদের সাথে বসি তখন বলি যে ওই লোকটাকে পিতার মতো দেখো, তাহলে পিতৃসুলভ আচরণ তার কাছ থেকে পাবো। কিন্তু তুমি যদি ভাই মুখামুখি হয়ে যাও, বোন তুমি মুখামুখি হয়ে যাও, তাহলে এই নিয়ামত তুমি পাবা না। আর তোমাকে যে স্থাপনা তোমার হাতে এস্টাবলিশমেন্ট তুলে দেওয়া হয়েছে, তার ক্যাপিটাল মেশিনারি সহ, এই সবগুলাকে তোমার সন্তানের মতো তুমি দেখো, তাহলে এগুলার যত্ন নেওয়া, রক্ষণাবেক্ষণ করা, তার বেস্ট ইউটিলাইজেশন করা তোমার পক্ষে সম্ভব। যদি এই কারখানা বেঁচে থাকে তুমি বেঁচে থাকবা, যদি এই গাড়িটা যানবাহন বেঁচে থাকবে তুমি বেঁচে থাকবা। এরকম সমাজের যত স্তরে শ্রম বিনিয়োগের জায়গা আছে, সব জায়গায় যদি আমরা এই সৌভাতৃত্বের সম্পর্কটা গড়ে তুলতে পারি, আমাদের সমাজটা একটা মানবিক সমাজে করে রাখে। আমাদের ডাইনামিক্স, আমাদের শক্তি, আমাদের উৎপাদন ক্ষমতা অনেক বেড়ে যাবে। কিন্তু যখন একজন শ্রমিক দেখে না আমার কাজের মূল্যায়ন হয় আমার শ্রমঘণ্টা দিয়ে, আমার ওয়ার্ক ডেলিভারি দিয়ে, তখন সেও ঘড়ির দিকে তাকাইতে থাকে কখন আমার সময়টা শেষ হয়। এখানে বাড়তি কিছু থাকে না,
সন্তান এবং পিতার সম্পর্ক যদি থাকে, কাজ শেষ হয়ে গেল গিয়ে জিজ্ঞেস করবে আমার কি আর কিছু করার সুযোগ আছে? হয়তো সুযোগ নাই, তিনি স্নেহভরে একটা হাসি দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে, এখন বিশ্রামে যাব, আগামীকালকে ইনশাল্লাহ আবার দেখা হবে। এই পরিবেশটা আমরা চাইলেই সৃষ্টি করতে পারি, কিন্তু মাঝখানে কিছু লোক আছে তারা এটা চায়। তারা চায় এই দুই পক্ষের মধ্যে একটা সংঘাত লাগাই রাখতে, একটা প্রতিহিংসার ভাব তৈরি করে রাখতে। এতে তাদের বেনিফিট, তারা তখন বার্গেনিং করার সুযোগ পায়। বার্গেনিং শ্রমিকদেরকে, কর্মচারীদেরকে বেনিফিট দেওয়ার জন্য, বার্গেনিং তাদেরকে বিক্রি করে নিজের বেনিফিট আদায় করার জন্য। এবং এর ফলে আমাদের প্রত্যেকটি উদ্যোগ আমরা দারুণ চ্যালেঞ্জের মুখে পড়ি, কখনো কখনো ব্যর্থতায় পর্যবসিত হয়। ওই উদ্যোগ যখন ব্যর্থ হবে তখন আপনিও ব্যর্থ, আপনারও জায়গা নাই আর কাজ করার। কিন্তু ওই ধূর্ত লোকগুলা কিন্তু হারায় না, হারিয়ে যায় আমাদের সাধারণ শ্রমিকেরা। ইসলাম সেই কল্যাণের বিধান সব জায়গায় ঢুকাতে চায়, অন্তর্ভুক্ত করতে চায়। শ্রমিক কল্যাণ ফেডারেশন, নাম দেখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন, এটা শ্রমিকের কল্যাণে কাজ করে, প্রকৃত কল্যাণে কাজ করে। দুটা কল্যাণ, একটা হচ্ছে প্রত্যেক শ্রমিককে মানবিক অনুভূতি জাগিয়ে তুলে তার মাঝে নৈতিকতা তৈরি করে, সে স্বকীয় দায়িত্ববোধের জায়গা থেকে তার দায়িত্বের পুরাটা আদায় করে সে চাইবে তার পুরা রুজিটা হালাল হোক, এবং এর মাধ্যমে শ্রমগণ এলাকায় উদ্যোগগুলা সফল হবে। দ্বিতীয়ত, তাদের কোনো অধিকার কেউ যেন কায়দা করে কোনোভাবে কেড়ে নিতে না পারে, তার পক্ষে যোদ্ধা হয়ে দাঁড়ায় যাওয়া, লড়াই করা, কর্তব্য সহযোগিতা করা। আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনকে বলবো, কাজ আপনাদের শুরু শেষ হয়নি। এই নির্বাচনের আগে পরে আমি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি। আমি তাদের চোখে মুখে মুক্তির একটা আকাঙ্ক্ষা লক্ষ্য করেছি। একটা জায়গায় খুবই প্রেস্টিজিয়াস জায়গা, খুব সেন্সিটিভ জায়গা, সেখানকার স্বল্প আয়ের চাকরিজীবী যারা, তারা বললো এখানে দাসত্ব প্রথা চলে। আপনারা যদি তাদের বাসায় ক্ষমতায় যান, আমরা ক্ষমতা বলি না, আমরা বলি দেশ সেবা সুযোগ, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে এই বিষয়টা দেখবেন। আমি জানতে চাইলাম সেই দাসত্বটা কেমন। যা পাইলাম তার দুঃখজনক। নিজের জুতাও পরিষ্কার করে দিতে হয়, সাহেবানের জুতাও পরিষ্কার করে খুলে দিতে হয়, পরিয়ে দিতে হয়। যাকে দেওয়া হচ্ছে তিনি তরুণ, যিনি দিচ্ছেন তিনি বঞ্চ একটু বয়স্ক। সবই তো উলট পালট হয়ে গেল, মানবতা থাকলো কোথায়? হ্যাঁ, কোনো বয়স্ক মানুষ, কোনো সমস্যাগ্রস্ত মানুষকে যদি কেউ স্বেচ্ছায় এরকম এগিয়ে আসে, খুশি হয়ে সাহায্য করতে, আলহামদুলিল্লাহ, সে আল্লাহর দরবারে সম্মানিত হবে। কিন্তু সে স্বল্প আয়ের মানুষ বলে আমার এবং আমার ওয়াইফেরও জুতা সমস্ত ধুলাবালি তাকেই পরিষ্কার করে দিতে হবে, তার বয়স যাই হোক না কেন। এটা হীনমন্যতা, এটা কখনো মানবতা হতে পারে না। আমরা ওই সমাজটা পাল্টাতে চাই। আমরা একটা কেয়ারিং সোসাইটি, একটা দরদি সমাজ গড়তে চাই, যেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা